আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের 2023 সালের গণিত বইয়ের 33 পৃষ্ঠার যে বাস্তব সমস্যার গল্প। এখানে পরপর কয়েকটি অঙ্ক রয়েছে, আমি একে একে সবগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আমার এই নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হবে। তবে তার আগে বলছি, আমার এই নতুন চ্যানেলটির জন্য তোমাদের কাছ থেকে অবশ্যই নতুন ভিউয়ার্স যারা একটি সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছে আমার পুরাতন একটি চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো ঠিক আছে, আমরা অ্যাট ফার্স্ট শুরু করি। এখানে এই যে বাগান দেওয়া আছে, একটি বাগানের চিত্র দেওয়া আছে। এখানে এই প্রস্থ দেওয়া আছে 30 মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্ন একটা একটা করে পড়ি। এখানে কি বলছে, বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে, বাগানটির পরিসীমা কত হবে? তো এই উদ্দীপকে একটি কথা বলেছে, তবে তার আগে আমরা বলেছি এখানে কি বাগানটির পরিসীমা কত হবে, অর্থাৎ এই বাগানের পরিসীমা কত হবে। আমরা জানি যে পরিসীমার একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এই যে 40 মিটার যোগ 30 মিটার, দৈর্ঘ্য যোগ প্রস্থ তার সাথে 2 গুণ, এটা হচ্ছে বাগানটির পরিসীমা। তো আমি একটু বোর্ডে করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এভাবে লিখে নেবে, চিত্র হতে পাই বাগানটির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে বাগানটির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থে 2, ব্র্যাকেট দিয়েছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেটে রেখেছি, 30 আর 40 যোগ করলে 70 আর 2 দ্বারা গুণ করলে 140 মিটার বাগানটির পরিসীমা। এখানে বলেছে, চলো রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ এই যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, অর্থাৎ এই দিক দিয়ে একটি সোজা রাস্তা গেছে দৈর্ঘ্য, আর এই যে এর ক্ষেত্রফল নির্ণয় করি। তো এই ক্ষেত্রফল নির্ণয় করার সময় একটি বিষয় একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সেটা কি, দেখো আমি একটি চিত্র কি বুঝিয়ে দিচ্ছি। দেখো চিত্রে রাস্তার দৈর্ঘ্য দেওয়া ছিল কিন্তু এটা 40, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 40 মিটার, আর প্রস্থ দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে প্রস্থ, বোঝা যাচ্ছে একটা আয়তাকার, এটা প্রস্থ দেওয়া ছিল কত, এই যে এই রাস্তা এখান থেকে এই পর্যন্ত এই প্রস্থ দেওয়া ছিল 30 মিটার, ঠিক আছে। এবং ওখানে একটি শর্ত আছে যে রাস্তার চওড়া 1 মিটার, অর্থাৎ এই যে রাস্তাটা গিয়েছে এখান থেকে এখান পর্যন্ত এই চওড়াটা হচ্ছে যে 1 মিটার, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, উভয় দিকে এদিক থেকে এদিকে 1 মিটার আছে। এখন এখানে তোমরা লিখবে কি করে, যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য কত ছিল, থেকে এইটুকুর চওড়া ছিল কিন্তু 1, আর ওটাই হচ্ছে প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য। আর যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, সুতরাং এই রাস্তার প্রস্থ ছিল 1 মিটার চওড়া কিন্তু, সুতরাং ওটাই হচ্ছে প্রস্থ। যার কারণে এই রাস্তার দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 40 গুণ 1 বর্গমিটার, 40 বর্গমিটার, এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 30 গুণ 1 বিয়োগ 1 বর্গমিটার। এখন এই একটা কি করে আসলো, এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যখন এই রাস্তা দৈর্ঘ্য বরাবর ধরেছি, দৈর্ঘ্য বরাবর যখন ধরেছি, তখন কিন্তু এইটুকু কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এই যে এই মাঝখানের এইদিকে 1 বর্গমিটার আছে, এদিকে এখানে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তার মানে 1 বর্গমিটার আছে। দৈর্ঘ্য বরাবর যাবার সময় আমরা কিন্তু এই অংশটুকু নিয়ে নিয়েছি, সুতরাং এই যে 1 বর্গমিটার আমরা নিয়ে নিলাম। এখন প্রস্থ বরাবর যাওয়ার সময় আর তো আমরা নিতে পারি না। কেন নিতে পারি না, 2 বার তো একই জায়গা নেওয়া যাবে না, সুতরাং এই জন্য আমরা এই একটাকে
মাইনাস করে দিয়েছি, মানে বিয়োগ দিয়েছি। সুতরাং 30 গুণ বোঝাই যাচ্ছে 30 বিয়োগ 1, এই 30 30 1 হলো 29 বর্গমিটার। এখন ওখানে বলেছে রাস্তার মোট ক্ষেত্রফল কত। তোমরা লিখবে অতএব রাস্তার মোট ক্ষেত্রফল দুটো যোগ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ কত হলো 40 যোগ 29 বর্গ মি, অর্থাৎ বর্গমিটার, অর্থাৎ হচ্ছে 69 বর্গ মি। এটাই হচ্ছে রাস্তার মোট ক্ষেত্রফল। ওকে, এবারে 2 নম্বরে কি বলেছে দেখো, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ। 2 নম্বরে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। বিষয়টা একটু মাথার মধ্যে রাখবে। অর্থাৎ প্রস্থ যদি তুমি মনে করো 2 ধরো, তাহলে দৈর্ঘ্য কিন্তু 4 গুণ, মানে 4 দুগুণ 8 হয়ে যাবে। তো যাই হোক, তারপর বলেছে প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। দড়ি দিয়ে 2 বার বেষ্টনী দিতে 5600 টাকা খরচ হয়। তাহলে বিষয়টা একটু এখান থেকেই আমাদের অঙ্কটা আসতে হবে, কেননা এখানে বলেছে আয়তাকার জমির পরিসীমা কত। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত এটা যদি বের করতে চাই, তাহলে দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে যে জমির বেষ্টনী দিতে হবে 5600 টাকা, এখানেই বিষয়টা এখানেই লুকায়িত আছে। তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারি যে 2 বার বেষ্টনী দিতে খরচ হয় 5600 টাকা। ঠিক আছে, অতএব একবার বেষ্টনী দিতে খরচ হয় 2 বার। যদি এত টাকা হয়, একবার অবশ্যই খরচ কম হবে, কম হলে সেটা ভাগ। 2800 টাকা। এইবারে এই 2800 টাকা একবার বেষ্টনী দিতে খরচ হয়, মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে মনে করো এই যে এই একটা ক্ষেত্রফল, ঠিক আছে, এই জমির ক্ষেত্রফল একটা দড়ি দিয়ে এইভাবে একবার বেষ্টনী দিয়ে আসতে খরচ হয়েছে 2800 টাকা। তাহলে তো 2 বারে দিতে অবশ্যই 5600 টাকা খরচ হবে, মানে বেষ্টনী বলতে বেড়া বোঝো, এইভাবে খরচ হয়েছে দড়ি দিয়ে বেড়া দিতে একবার ঘুরিয়ে আসতে খরচ হয়েছে তোমার 2800 টাকা। এখন বিষয়টা এখানেই অন্তর্নিহিত। কিভাবে দেখো, আচ্ছা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়েও আছে যে প্রতি মিটার দড়ির মূল্য ছিল 7 টাকা। অর্থাৎ এইভাবে একটি দড়ি দিয়ে যে তুমি বেষ্টনী করেছো জিনিসটাকে, তার প্রতি মিটার, মানে এখান থেকে মনে করে প্রতি মিটার দড়ির মূল্য ছিল 7 টাকা। এখন মোট খরচ হয়েছে কিন্তু 28 টাকা, আর এদিকে বলছে প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা ছিল। তার মানে 7 টাকা দিয়ে 1 মিটার বেষ্টনী করা যাচ্ছে, 7 টাকা দিয়েই 1 মিটার যাওয়া যাচ্ছে। সেই ভাষা থেকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি এভাবে যে এখন 7 টাকা খরচ হয় 1 মিটারে।
অতএব 1 টাকা খরচ হয়, এটা ঐকিকের অনুযায়ী আগে একের দাম বের করতে হয়। তাহলে 1 টাকা খরচ হয়, অবশ্যই 7 টাকা খরচ হয় 1 মিটারে, তাহলে 1 টাকা খরচ হয়, অবশ্যই সেটা কম হবে। কেননা 60 টাকা খরচ করেছে 1 মিটারে, এখন সে 1 টাকা খরচ করবে, তাহলে তো অবশ্যই মিটার কম হবে, তাই ভাগ হবে। আর ভাগ হলে বিষয়টা এখানে শেষে যে সংখ্যাটা লিখবে সেটা হচ্ছে উপরে, আর যেটা দিয়ে শুরু করলে সেটা যাবে নিচে, আর এই নিচেরটা সবসময় এখন নিচে থাকবে। অতএব এই যে 2800 টাকা খরচ হয়, 2800 টাকা খরচ হয়। এখন আবার 2800 টাকা যখন খরচ করবে তখন এই একই সাথে তুলনা দাও। 1 টাকা খরচ হয় এত মিটারে, তাহলে 2800 টাকা খরচ অবশ্যই বেশি মিটার হবে। তাহলে এবার 1 গুণ এই 2800 আর নিচে যে সংখ্যাটা আছে সেটাই এত মিটারে, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 400 মিটারে, 400 মিটারে। এখানে লিখি আমি, বিষয়টা হলো 400 মিটারে। আচ্ছা, এখন তোমরা কি বুঝতে পারছো যে এই 400 মিটারেই খরচ হয়েছে কিন্তু 2800 টাকা। তাহলে এখন কি বোঝা যাচ্ছে না যে সেই জমির পরিসীমাটাও 400 মিটার? কেননা এই 400 মিটার দিয়ে 400 মিটার যখন বেষ্টন করেছে, অর্থাৎ মনে করো এই যে একটা আয়তাকার জমি, হ্যাঁ, এই জমিটা 400 একবার ঘুরে আসতে খরচ হয়েছে এরকম করে 2800 টাকা, আর 2800 টাকা খরচ হয়েছে 400 মিটারে। তার মানে এটার 400 মিটারই ছিল জমির পরিসীমা। এখন তোমরা লিখে দিবে যে অতএব জমির পরিসীমা, ঠিক আছে, অতএব জমির পরিসীমা এখানে লিখে দাও 400 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো খুব ভালোভাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বর্গাকার জমিতে, খ নম্বর, বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পিঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? এবারে উদ্দীপকে আসো। উদ্দীপকে বলেছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান এবং আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। মনে করো এটা একটা আয়তাকার জমি, হ্যাঁ, এই আয়তাকার জমির ক্ষেত্রফল যতটুকু, একটি বর্গাকার জমির ক্ষেত্রফলও ততটুকু, অর্থাৎ এই বর্গাকার জমির ক্ষেত্রফলও ততটুকু। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল বের করলে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। এবারে আসো আমরা অঙ্কে যাই। দেখো ওখানে বলেছে কি যে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে তোমরা লিখবে ধরি আয়তাকার জমির প্রস্থ ক মিটার, অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য, যেহেতু বলেছে 4 গুণ, তার মানে 4 গুণ ক মিটার সমান সমান 4 ক মিটার। এখান থেকে আমরা এবার পরিসীমা নির্ণয় করতে পারি। অতএব আয়তাকার জমির পরিসীমা, পরিসীমার সূত্র কি ছিল এর আগেও আমরা বলেছি যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য লিখেছি আমি 4 ক যোগ ক মিটার। ঠিক আছে, এটা গেল আয়তাকার জমির পরিসীমা।
এখন বিষয়টা হলো আয়তাকার জমির পরিসীমা কিন্তু ক নম্বর অঙ্কে আমরা জমির পরিসীমাটা বের করেছি। ক নম্বরে আয়তাকার জমির পরিসীমা ছিল 400 মিটার। তাহলে এদিকে আয়তাকার জমির পরিসীমা ছিল এত, তাহলে কি এটাই দাঁড়াচ্ছে না যে প্রশ্ন মতে এটা সমানই কিন্তু এটা হচ্ছে, কেননা ক নম্বরে আয়তাকার জমির পরিসীমা 400 মিটার পেয়েছি, আর এদিকে এসে পরিসীমা আমরা ধরে নিলাম এত, তাহলে প্রশ্ন মতে কিন্তু এখন এটাই লেখা যায়। তোমরা এইভাবে লিখে নিতে পারো। লিখে নিতে পারো ক থেকে প্রাপ্ত আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। তাহলে এবং যেটা আমরা এই মুহূর্তে বের করলাম সেটা সমানই 400, প্রশ্ন মতে দিয়ে এটা লিখতে পারো, বা 4 ক প্লাস ক এখানে লিখলাম, আর 2 এদিকে গুণ অবস্থায় আছে। এবার যদি এই সমান চিহ্নের ডানে যায়, অর্থাৎ বাম থেকে ডানে যায়, তাহলে সেটা গুণের হয়ে যাবে ভাগ, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা যেটাকে ভাগ করলে 200, আর 4 ক আর 5 ক, অর্থাৎ দুটো মিলে হলো 5 ক। তারপরে এখানে 5-এর সাথে ক গুণ অবস্থায় আছে, সুতরাং ক এর মান যেহেতু বের করতে হবে, 5টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে 200কে ভাগ করলে 40 মিটার। আর এই কটা আমরা কি ধরেছিলাম? ক ধরেছিলাম, কিন্তু অতএব প্রস্থ কিন্তু ধরেছিলাম ক। প্রস্থ তাহলে কত হচ্ছে এখানে? 40 মিটার। যেহেতু ক এর মান 40, প্রস্থ 40। অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? হ্যাঁ, দৈর্ঘ্য 4 গুণ বলাই আছে, অতএব দৈর্ঘ্য সমান 40 গুণ 4 সমান 4 4 16, 160 মিটার, তাই কি না? অবশ্যই হ্যাঁ, কেননা প্রস্থের 4 গুণ ছিল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ দিলে 160 মিটার হলো। এখন দেখো, প্রস্থ বের করলাম, দৈর্ঘ্য বের করলাম। প্রস্থ হচ্ছে 40, দৈর্ঘ্য হচ্ছে 116। এখন এই আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কি? এখন তোমরা লিখবে, আমরা উপরে লিখে দিলাম যে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল কত হচ্ছে? এই যে ক্ষেত্রফল হচ্ছে 40 গুণ 116 বর্গ মি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 0 দুটো হয়ে যাচ্ছে, আর 4 16 64, অর্থাৎ 6400 বর্গ মিটার। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হলো? 6400 বর্গ মিটার। স্ক্রিনে আরেকবার দেখে নাও, প্রথম কথাই বলছে আয়তাকার জমির ক্ষেত্রফল কিন্তু বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। এখন তোমরা এই কথাটা লিখে নিতে পারো, যেহেতু আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান কত? এত বর্গ মিটার, তাই না? এখন খ নম্বর প্রশ্নে বলেছে যে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটার জায়গায় একটি করে পেঁপে চারা রোপণ করা যায়। বিষয়টা হলো এই যে এরকম, এই মনে করো এটা একটা বর্গাকার জমি, হ্যাঁ, প্রতি 4 বর্গ মিটার, মনে করো এটা একটা 4 বর্গ মিটার, এদিকে 4 এদিকে 4, তাহলে 4 এটা একটা বর্গ মিটার, তাহলে এখানে একটি রোপণ করা যায়। এরকম ভাবে বর্গাকার কত? 6400 আছে, 6400 বর্গ মিটারে কতটি চারা রোপণ করা যাবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4 বর্গ মিটারে
রোপণ করা যায় একটি চারা গাছ, অতএব 1 বর্গ মিটারে রোপণ করা যায়। অবশ্যই কম হবে, হ্যাঁ, তাহলে 4 নিচে চলে যাচ্ছে, 1 উপরে আসবে, এদিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা উপরে। আর যেহেতু 4 বর্গ মিটারে একটি চারা রোপণ করা যায়, তাহলে 1 বর্গ মিটারে অবশ্যই কম হবে। অতএব এই যে আমাদের বের হলো 6400 বর্গ মিটারে খরচ হবে, এই যে 1 গুণ এই 6400 আর নিচে যে 4 আছে 4ই থাকলো, তাহলে 4 × 64, এটা দিয়ে কাটলে হবে 1600টি। ঠিক আছে, অর্থাৎ মোট চারা লাগবে, অর্থাৎ পেঁপে গাছের চারা লাগবে কতটি? 1600টি। ঠিক আছে, 1600টি। তো আশা করছি ভিউয়ার্স তোমরা অবশ্যই অঙ্কটি বুঝেছো। যদি না বুঝে থাকো আরেকটা বার রিভিউ করে টেনে দেখো, যেহেতু এটা ইউটিউব ক্লাস আর আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে মুছে মুছে করছি, তোমরা প্রয়োজনে তোমরা একটু টেনে টেনে পিছনে গিয়ে সম্পূর্ণ অঙ্কটি খাতায় উঠিয়ে নেবে। তো ঠিক আছে ভিউয়ার্স, যেহেতু ইউটিউব ক্লাস দীর্ঘ সময় লেগে যাচ্ছে, আগামী দিনে পরের আরও একটি অঙ্ক আছে 3 এবং 4 আমি ইনশাল্লাহ করে তুলব। শেষবারের মতো আরও একবার বলছি, আমার এই নতুন চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবে। এবং সেই সাথে বলছি, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার কোন অঙ্ক সমস্যা। তোমাদের কমেন্ট পর্ব অনুযায়ী আমি ক্লাসটি প্রতি শুক্রবার করে নিয়ে থাকি। দ্যাটস অল। আল্লাহ হাফেজ।